আসুন আজ আমরা মানব উৎপত্তির এক গভীর এবং রোমাঞ্চকর যাত্রায় বেরিয়ে পড়ি। উৎস উপাত্তের আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক জগতে প্রবেশ করতে যাচ্ছি যেখানে বিবর্তনীয় জীববিজ্ঞানের আলোকে মানুষের পারস্পরিক আকর্ষণ আর সঙ্গী নির্বাচনের পেছনের আসল বিজ্ঞানটাকে উন্মোচন করা হবে। আমাদের এই আলোচনার মূল ফোকাস হল প্রাগৈতিহাসিক যুগে মানব যৌন নির্বাচন, কারণ এটাই সেই ভিত্তি যা আধুনিক মানবজাতির স্বভাব, আকর্ষণবোধ আর সমাজ ব্যবস্থার একেবারে গভীরের শিকড় গেঁথে দিয়েছিল। এখন একটা ব্যাপার একটু ভেবে দেখা যাক, ঠিক কোন প্রাচীন শক্তিগুলো আমাদের এই আকর্ষণের ভিত্তি তৈরি করেছিল? সেই আদিম নির্মম পরিবেশে টিকে থাকার সংগ্রাম কিভাবে আধুনিক মানুষের শরীর, মন আর সামাজিক কাঠামোকে এমন নিখুঁতভাবে রূপ দিল? লক্ষ লক্ষ বছর আগের সেই প্রাগৈতিহাসিক পৃথিবীতে শুধু বেঁচে থাকাটাই কিন্তু যথেষ্ট ছিল না। নিজের জিনকে পরবর্তী প্রজন্মের কাছে নিরাপদে পৌঁছে দেওয়াই ছিল সবচেয়ে বড় আর কঠিন চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলার যে দীর্ঘ প্রক্রিয়া, সেটাই আসলে আমাদের আজকের আকর্ষণ বোধের ভিত্তিটা গড়ে তুলেছে। চলুন আমাদের প্রথম পর্বে ঢোকা যাক। পর্ব ১, ডারউইনের লড়াইয়ের সূত্র। সেই 1871 সালের কথা। চার্লস ডারউইন তখন একটা যুগান্তকারী বিষয় উপলব্ধি করেছিলেন। তিনি দেখিয়েছিলেন বিবর্তনে শুধু রূঢ় পরিবেশে খাপ খাইয়ে নেওয়াই কিন্তু শেষ কথা নয়। এই যে পরিবেশে টিকে থাকার লড়াই, একে আমরা বলছি প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। কিন্তু এর পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, যৌন নির্বাচন বা সেক্সুয়াল সিলেকশন। এটা হলো প্রজননের জন্য সবচেয়ে যোগ্য আর আকর্ষণীয় সঙ্গী খুঁজে পাওয়ার লড়াই। টিকে থেকে লাভ কি যদি কেউ প্রজননই করতে না পারে? তার জিনের অস্তিত্ব তো সেখানে চিরতরে মুছে যাবে, তাই না? প্রাগৈতিহাসিক যুগের সঙ্গী নির্বাচনের পুরো দৃশ্যপট মূলত এই দুটো মেকানিজমের ওপর দাঁড়িয়েছিল। একদিকে ছিল সমলিঙ্গের মধ্যে প্রতিযোগিতা, মানে সঙ্গী পাওয়ার জন্য একই লিঙ্গের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রীতিমতো শারীরিক সংঘাত বা লড়াই হতো। ডারউইন একেই বলেছিলেন লড়াইয়ের সূত্র। আর অন্যদিকে ছিল আন্তলিঙ্গীয় পছন্দ, মানে বিপরীত লিঙ্গের মন জয় করা। এখানে পারস্পরিক পছন্দ আর সিলেক্টিভ মেটিংয়ের মাধ্যমে একে অপরকে মুগ্ধ করার ক্ষমতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, আদিম হোমিনিডদের দ্বিরূপতা। আদিম হোমিনিডদের কঙ্কালের রেকর্ড ঘাটলে আমরা দারুণ কিছু উপাত্ত পাই। একটু খেয়াল করলে দেখবেন, অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস প্রজাতিতে পুরুষ ও নারীর আকারের অনুপাত ছিল 1.5 থেকে 1.8। এর মানে হলো তখন পুরুষদের মধ্যে তীব্র প্রতিযোগিতা আর বহুগামী সমাজ ব্যবস্থা ছিল। কিন্তু হোমো এরেক্টাসের যুগে এসে এই অনুপাত বেশ কমে 1.2 থেকে 1.3-তে নেমে আসে। এটা আসলে কি প্রমাণ করে? প্রমাণ করে যে তখন শারীরিক আগ্রাসন কমে আসছিল এবং ধীরে ধীরে জোর বাঁধার বা পেয়ার বন্ডিং সম্পর্কে শুরু হচ্ছিল। আর আমাদের প্রজাতি অর্থাৎ হোমো স্যাপিয়েন্সের ক্ষেত্রে এটা আরও কমে 1.15 এসে দাঁড়িয়েছে, যেখানে একগামিতা আর পারস্পরিক পছন্দই প্রধান। এখানে একটা বিষয় বেশ অবাক করার মতো, অস্ট্রালোপিথেকাস পুরুষরা কিন্তু নারীদের তুলনায় নাটকীয়ভাবে বড় আকৃতির ছিল। এই বিশাল শারীরিক পার্থক্য প্রমাণ করে যে সেই যুগে পুরুষদের মধ্যে একে অপরের সাথে তীব্র শারীরিক সংঘাত হতো, অনেকটা আধুনিক গরিলাদের মতো। কিন্তু আমাদের অর্থাৎ আধুনিক মানুষের ক্ষেত্রে এই দৈহিক ভরের পার্থক্য এখন মাত্র 15% এসে স্থিতিশীল হয়েছে। এখন আমরা আলোচনা করব পর্ব ৩ নিয়ে, পছন্দের মাধ্যমে গঠিত শরীর। সময়ের টাইমলাইন ধরে হোমোগণের বিবর্তনের দিকে তাকালে আমরা একটা অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাই। লক্ষ লক্ষ বছর আগের সেই তীব্র শারীরিক আগ্রাসন থেকে শুরু করে ১৯ লক্ষ বছর আগে হোমো ইরেক্টাসের জোড় বাঁধা সম্পর্ক এবং সবশেষে ৩৪,০০০ বছর আগের প্রত্নপ্রস্তর যুগের হোমো স্যাপিয়েন্সের অত্যন্ত জটিল প্রজনন নেটওয়ার্ক। এই কালানুক্রমিক পরিবর্তন আমাদের দেখায় কিভাবে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে শুধু গায়ের জোরের ওপর নির্ভরশীলতা ধীরে ধীরে কমে এসেছে। এর পেছনের কারণটা বেশ ইন্টারেস্টিং। বিবর্তনের সাথে সাথে মানব শিশুর মস্তিষ্কের আকার যত বড় হতে শুরু করল, তাদের বড় করার বিপাকীয় চাহিদাও তত বাড়তে থাকল। এই কারণেই একটা বড় পরিবর্তন আসে। নারীরা তখন এমন পুরুষদের সঙ্গী হিসেবে বেছে নিতে শুরু করেন যারা সন্তান পালনের সহায়তা করতে এবং সম্পদ সরবরাহ করতে ইচ্ছুক। এতে করে সামগ্রিক যৌন আকার দ্বিরূপতা কমে আসে, প্রচ্ছন্ন ডিম্বস্ফুটনের বিবর্তন ঘটে এবং একগামিতা ও পৈতৃক বিনিয়োগের দিকে ঝোঁক বাড়ে। আর এভাবেই প্রাগৈতিহাসিক প্রজননের ডাইনামিক্স চিরতরে বদলে যায়। এবার আমরা আমাদের চতুর্থ পর্বে প্রবেশ করছি, প্রজননগত মনস্তত্ত্বের বিবর্তন। শারীরিক লড়াইয়ের ময়দান থেকে এবার আমরা মনস্তাত্ত্বিক ময়দানে চলে আসি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় পয়েন্টটা হলো আমাদের ভাষা, শিল্প এবং সৃজনশীলতার মতো জটিল বৈশিষ্ট্যগুলো নিছক বেঁচে থাকার জন্য তৈরি হয়নি। এগুলো বরং সঙ্গীকে আকৃষ্ট করার জন্য এক ধরনের বিস্তৃত মনস্তাত্ত্বিক অলঙ্কার হিসেবে বিবর্তিত হয়ে থাকতে পারে। আমাদের মস্তিষ্ক অনেকটা ময়ূরের পেখমের মতোই এক অসাধারণ বুদ্ধিবৃত্তিক প্রদর্শন। এই বিষয়টা বোঝাতে দারুণ একটা তত্ত্ব আছে, দ্য সেক্সি হ্যান্ড অ্যাক্স থিওরি বা
আকর্ষণীয় হাতকুড়াল তত্ত্ব। অ্যাশুলিয়ান যুগের হাতকুড়ালগুলোতে একদম চরম আর অপ্রয়োজনীয় প্রতিসাম্য বা সিমেট্রি দেখা যায়। এগুলো তৈরি করতে প্রচুর হাতের দক্ষতা আর স্থানিক যুক্তির দরকার হতো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো অনেক নিখুঁত হাতকুড়ালে দৈনন্দিন কাজের বা মাংস কাটার কোনো ব্যবহারের চিহ্নই পাওয়া যায় না। বিভিন্ন স্থানের বিশাল মজুদ প্রমাণ করে যে এগুলো মূলত প্রাগৈতিহাসিক যুগের প্রদর্শনীতে ব্যবহৃত হতো। একটা নিখুঁত হাতকুড়াল তৈরি করে একজন পুরুষ মূলত সম্ভাব্য সঙ্গীদের কাছে নীরবে এটাই প্রমাণ করত যে তার কাছে উন্নত জিন আর দুর্দান্ত দক্ষতা রয়েছে। আমাদের পঞ্চম পর্ব, প্রত্নপ্রস্তর যুগের নেটওয়ার্ক এবং শুঙ্গির। এবার আমরা সোজা চলে যাব বর্তমান রাশিয়ার শুঙ্গির নামক একটা জায়গায়। আজ থেকে প্রায় ৩৪,০০০ বছর আগের কথা। সেখানে বিজ্ঞানীরা কিছু অসাধারণ সমাধি আবিষ্কার করেছেন। এগুলো প্রাগৈতিহাসিক যুগের সবচেয়ে সুসজ্জিত এবং বিস্তারিত সমাধির মধ্যে অন্যতম। এই সমাধিগুলো থেকে পাওয়া ডিএনএ বিশ্লেষণ করে রীতিমতো চোখ কপালে ওঠার মতো একটা তথ্য বেরিয়ে আসে। ৪ জন শুঙ্গির ব্যক্তির জিনোম প্রমাণ করে যে তারা দ্বিতীয় কাজিনের চেয়ে বেশি নিকটাত্মীয় ছিল না। ভাবা যায়, এত হাজার বছর আগের শিকারী সংগ্রাহকদের ছোট ছোট দলগুলো জানত যে নিকটাত্মীয়দের মধ্যে প্রজনন ক্ষতিকর, তাই তারা ইচ্ছাকৃতভাবে অন্তঃপ্রজনন এড়িয়ে চলত এবং বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সঙ্গী আদান প্রদান করত। এটা সত্যি অভাবনীয় একটা সামাজিক ব্যবস্থা। শুধু তাই নয়, শুঙ্গিরের দুটি শিশুর সমাধিতে হাতির দাঁতের হাজার হাজার পুঁতি এবং ম্যামথের দাঁতের বর্ষা পাওয়া গেছে। এত ছোট বয়সে নিজেদের যোগ্যতায় এত সম্পদ অর্জন করা একেবারেই অসম্ভব। এর সোজা অর্থ হল সেই সমাজেও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সামাজিক মর্যাদার একটা বিশাল ব্যাপার ছিল। আর এই সম্পদ বা সামাজিক অবস্থান তখন থেকেই একজন ব্যক্তির সঙ্গী হিসেবে মূল্য এবং ভবিষ্যৎ প্রজননের সম্ভাবনাকে দারুণভাবে প্রভাবিত করত। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, পর্ব ৬, আকর্ষণের উত্তরাধিকার। এই প্রাচীন প্রজনন কৌশলগুলোর প্রভাব কিন্তু আজও আমাদের মধ্যে রয়ে গেছে। একটা দারুণ উদাহরণ হলো সঙ্গী বাছাইয়ের অনুকরণ বা মেট চয়েস কপিং। এটা একটা আচরণগত জীবন্ত জীবাশ্ম। খেয়াল করে দেখবেন, কোনো ব্যক্তিকে সম্ভাব্য সঙ্গী হিসেবে আমাদের কাছে আরও বেশি আকর্ষণীয় মনে হয় যদি সেই ব্যক্তিটি ইতিমধ্যেই কোনো সম্পর্কে থাকেন বা অন্যরা তাকে পছন্দ করেন। এটা আসলে বিবর্তনের একটা শর্টকাট। আমাদের মস্তিষ্ক তখন হিসাব করে নেয় যে এই মানুষটির মধ্যে নিশ্চয়ই এমন কিছু উচ্চমানের গুণ রয়েছে যা ইতিমধ্যেই সমাজের অন্য সদস্যদের দ্বারা যাচাইকৃত হয়ে গেছে। মানুষের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এই যে দ্বৈত কৌশল, এটা পরিবেশ আর সামাজিক অবস্থার উপর ভিত্তি করে অবচেতনভাবেই কাজ করে। কখনো কখনো প্রজননের জন্য আমরা স্বল্পমেয়াদী কৌশল খুঁজি, যেখানে উচ্চমানের জিনকে অগ্রাধিকার দেয়া হয়। আবার কখনো দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য খুঁজি পারস্পরিক প্রতিশ্রুতি, দয়া আর বুদ্ধিমত্তার মতো গুণাবলী, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ বলয় তৈরি করতে পারে। তো সব শেষে একটা বড় প্রশ্ন থেকে যায়, কিভাবে আমাদের এই প্রাচীন বিবর্তনীয় সংগ্রাম আজও নীরবে আমাদের আধুনিক মানব আচরণকে নিয়ন্ত্রণ করে চলেছে। একটু গভীরভাবে ভাবলে অবাক হতে হয়। আমাদের শিল্প, ভাষা, সৃজনশীলতা, এমনকি ভালোবাসার মতো সবচেয়ে মানবিক অনুভূতিগুলো কি সেই আদিমকালের টিকে থাকার লড়াই আর সঙ্গী পাওয়ার তীব্র আকাঙ্ক্ষারই একটা চমৎকার ফলাফল নয়? আমাদের আজকের প্রতিটি আকর্ষণের গভীরে যে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ইতিহাস লুকিয়ে আছে তা সত্যি বিস্ময়কর। আজকের মতো এই রোমাঞ্চকর আলোচনা এখানেই শেষ করছি।